আচ্ছা, প্রবলেম হলে বলো, ঠিক আছে? জি ম্যাডাম। আমি হসপিটালে আছি তো, মাস্ক খুলে ক্লাস নিতে পারবো না, ঠিক আছে? তো এই অবস্থায় তোমাদের একটু বুঝে নিতে হবে। আচ্ছা, আমি তোমাদের আজকে জিডিএম জিডিএম অনেক বড় ম্যাডাম কথা সম্পূর্ণ কেটে আসতেছে ম্যাডাম, কিছুই বোঝা যাচ্ছে না। আমি তোমার হ্যাঁ লাগে ম্যাডাম আমরা কিছু শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? জি ম্যাডাম। একটা ফ্যান একটু কষ্ট করে বন্ধ করে দাও তো, একটা ফ্যান। শোনা যায়? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমি তোমাদের আজকে তাহলে জিডিএম পড়াবো। জিডিএম মানে হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। জিডিএম কাকে বলে? সবার আগে এটা জানতে হবে যে একটা মহিলা প্রেগন্যান্সিতে সে আগে থেকে সুস্থ ছিল, কিন্তু প্রেগন্যান্সিতে এসে তার ডায়াবেটিক্স হলো, তাহলে সে জিডিএম এর পেশেন্ট, তাকে জিডিএম বলি। আর কারো যদি আগে থেকেই ডায়াবেটিক্স আছে, তাহলে সে কিন্তু জিডিএম না, সে হলো ডায়াবেটিক্স ইন প্রেগন্যান্সি। তাহলে যে আগে থেকে সুস্থ ছিল, প্রেগন্যান্সিতে এসে যার ডায়াবেটিক্স হলো, তাকে আমরা জিডিএম বলতেছি। এটা হতে পারে যে তার প্রেগন্যান্সিতে এসে শুরু হলো, আগে থেকে সে নন ডায়াবেটিক ছিল, প্রেগন্যান্সিতে এসে শুরু হলো। অথবা এমনও হতে পারে যে আগে থেকে তার গ্লাইসেমিক স্ট্যাটাস আমরা জানি না এবং প্রেগন্যান্সিতে এসে সে ফার্স্ট রিকগনিশন হলো। দুইটার যে কোনো একটা হলেই সে জিডিএম। তাহলে আমি যদি সুন্দর করে একটু ডেফিনেশন করে বলি, তাহলে এটা হবে যে এনি ডিগ্রি কার্বোহাইড্রেট ইনটলারেন্স ইন প্রেগন্যান্সি উইথ ফার্স্ট অনসেট অর ফার্স্ট রিকগনিশন ইন প্রেগন্যান্সি, এটাই হলো জিডিএম। এখন জিডিএম কত পার্সেন্টের হয়? জিডিএম এর দ্যাট ইজ ইনসিডেন্স অফ জিডিএম। ইনসিডেন্স অফ জিডিএম হলো 1 to 2%। 1 to 2% মানে 100 জনের মধ্যে 1 থেকে 2%-এর জিডিএম হয়। এখন 100 জনের মধ্যে 1 থেকে 2% জিডিএম হয়। ইনসিডেন্স কিন্তু খুব একটা যে বেশি তা না, এবং মেজরিটি যাদের জিডিএম হয় তাদেরই ডায়েট ডায়েট দিয়ে কন্ট্রোল করা যায়। ডায়েট, শুধুমাত্র ডায়েট এবং এক্সারসাইজ দিয়ে কন্ট্রোল করা যায়, ইনসুলিন লাগে না। আর যাদের ইনসুলিন লাগে তাদের যে অত বেশি ইনসুলিন লাগে তাও না। তাহলে জিডিএম 1 to 2%-এর হয় এবং
মেজরিটি থাকে মাইল্ড টু মডারেট ভ্যারাইটি, সিভিয়ার ভ্যারাইটি কম থাকে। এখন জিডিএম আমরা কিভাবে বুঝতে পারবো যে এই পেশেন্টটা জিডিএম, সেটা আমরা স্ক্রিনিং এর মাধ্যমে বুঝতে পারবো। তাহলে স্ক্রিনিং জিনিসটা কি? স্ক্রিনিং কিন্তু আমরা হেলদি পপুলেশনের করি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। যে কোনো স্ক্রিনিং মানেই হলো আমরা হেলদি পপুলেশনের স্ক্রিনিং করতেছি, যে সে হেলদি নাকি ডিজিজ, এই দুইটা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা স্ক্রিনিং করি। তো স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা জিডিএম এর ক্ষেত্রে ইউনিভার্সাল স্ক্রিনিং করি। ইউনিভার্সাল স্ক্রিনিং মানে একটা পেশেন্ট প্রেগন্যান্ট হলো, তাকে আমরা জিডিএম আছে কিনা এটা আমরা স্ক্রিনিং করব। প্রত্যেকটা পেশেন্টকেই স্ক্রিনিং করব। প্রেগন্যান্সিতে দেখবা যখন পেশেন্ট অ্যান্টিনাটাল ভিজিটের জন্য আসে, তখন আমরা যেসব অ্যান্টিনাটাল ইনভেস্টিগেশন দেই, তার মধ্যে জিডিএম এর জন্য আমরা স্ক্রিনিং এর জন্য একটা ইনভেস্টিগেশন দেই। আমরা আসলে র্যান্ডম ব্লাড সুগারই দেই। যখন পেশেন্ট বুকিং এ আসে তখন আমরা উচিত হলো 75 গ্রাম গ্লুকোজ দিয়ে 2 ঘন্টা পরে ব্লাড গ্লুকোজ লেভেলটা মাপা, কিন্তু এটা যেহেতু আমাদের দেশে যেহেতু পপুলেশন বেশি, সেহেতু এটা করা সম্ভব হয় না। আমরা সরাসরি আরবিএস র্যান্ডম ব্লাড সুগারই করি। তাহলে তোমাদের অ্যান্টিন্যাটালে কি কি ইনভেস্টিগেশন করা হয় সেই জিনিসটা জানতে হবে। একটা হলো আমরা কমপ্লিট ব্লাড সুগার করি। কমপ্লিট ব্লাড সুগার করে অনেক কিছুই দেখি, তার মধ্যে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা মেইন। কারণ আমাদের দেশে 95% পেশেন্টই অ্যানিমিয়া সাফার করে, এই জন্য আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখি। তারপর দেখি যেটা বললাম যে র্যান্ডম ব্লাড সুগার দেখি। তারপর ইউরিন আরি করি। ইউরিন আরি হলো ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি। দেন আমরা কিছু স্ক্রিনিং টেস্ট, আরো কিছু স্ক্রিনিং করি। হেপাটাইটিস বি এর জন্য HBsAg করি, VDRL করি, আর কি করি, আলট্রাসোনোগ্রাম করি একটা প্রেগন্যান্সিতে। তো এগুলো হলো অ্যান্টিন্যাটাল ইনভেস্টিগেশন, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, প্রেগনেন্ট পেশেন্ট, তখন তার আমরা এইসব ইনভেস্টিগেশন করি। একটা বাদ গেছে, সেটা হলো ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিংটা কিন্তু মাস্ট, ব্লাড গ্রুপিং করতেই হবে। প্রেগন্যান্সিতে বুকিং এ যখন একটা পেশেন্ট আসবে, তার ব্লাড গ্রুপিং যদি আমাদের না জানা থাকে, তাহলে ব্লাড গ্রুপিংটা অবশ্যই করতে হবে। শোনা যাচ্ছে? জি ম্যাডাম, এখন ভালো মতো শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, কোথাও বুঝতে না পারলে বলবা। জি আচ্ছা ম্যাডাম। এখন স্ক্রিনিং এর জন্য তো আমরা আরবিএস করতেছি, কিন্তু আইডিয়াল মেথড সব মানে আইডিয়াল কিছু মেথড আছে, যে মেথড গুলো আমাদের আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যারা আছে, তারা দিয়ে বলে দিছে যে ব্লাড গ্লুকোজ স্ক্রিনিং এর জন্য শুধুমাত্র আরবিএসটাই সাফিসিয়েন্ট না। আমি তোমাদের বলছি যে আমাদের দেশের জন্য আমরা আরবিএসটি করি, কিন্তু অ্যাকচুয়াল হলো যে আমরা ওজিটিটি করব। ওজিটিটি হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, তাই না? ওজিটিটি আমরা কিভাবে করি? ওজিটিটি আমরা করি যে ওভারনাইট অ্যাটলিস্ট 12 ঘন্টা সে কিছু খাবে না, এবং সকাল 8টার দিকে ব্লাড গ্লুকোজ দিবে। কিভাবে দিবে? না খেয়ে একটা দিবে, এবং 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পরে একটা ব্লাড গ্লুকোজ দিবে, এবং 2 ঘন্টা পরে একটা ব্লাড গ্লুকোজ দিবে। তাহলে এটা হলো ওজিটিটি। ওজিটিটি এখন 1 ঘন্টা পরে না খেয়ে ব্লাড গ্লুকোজ লেভেল কত হবে, তার 1 ঘন্টা পরে কত হবে, এবং 2 ঘন্টা পরে কত হলে আমরা তাকে জিডিএম বলবো, এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে না খেয়ে যদি ব্লাড গ্লুকোজ লেভেল মোর দ্যান অর ইকুয়াল 5.1 হয়, এবং খাওয়ার 1 ঘন্টা পরে যদি মোর দ্যান অর ইকুয়াল টু 7.8 মিলিমোলে বলতেছি, মিলিমোল পার লিটার হয়, এবং খাবার 2 ঘন্টা পরে 75 গ্রাম গ্লুকোজ দেওয়ার 2 ঘন্টা পরে যদি ব্লাড গ্লুকোজ লেভেল 8.5 অথবা তার বেশি হয়,
তাহলে কি কি বললাম, মাঝখানে একটা বলছি ফাস্টিং হলো মানে না খেয়ে যেটা দিবে সেটা হলো 5.1 মিলিমোল পার লিটার। খাওয়ার 1 ঘন্টা পরে যেটা সেটা আমি মনে হয় 7.8 বলছি, ওটা 10 হবে, ঠিক আছে, 10 মিলিমোল পার লিটার। আর খাওয়ার 2 ঘন্টা পরে যেটা সেটা 8.5 মিলিমোল পার লিটার অথবা মোর। এরকম যদি আমরা লেভেল পাই একটা প্রেগন্যান্ট পেশেন্টের, তাহলে আমরা তাকে জিডিএম বলবো। এখন কেন এই যে আমরা নর্মাল পেশেন্টকে কিন্তু ফাস্টিং অবস্থায় 7 অথবা তার বেশি হলে তাকে ডায়াবেটিস বলতেছি, আবার 75 গ্রাম গ্লুকোজ দেওয়ার পরে যদি 11 অথবা তার বেশি হয় তাকে আমরা ডায়াবেটিস বলতেছি। তাহলে প্রেগনেন্ট অবস্থায় আমরা এত কমে কেন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলতেছি, তাই না? কোশ্চেন হলো এটা। তো এখানে কিছু কারণ আছে। কারণটা হলো যে প্রেগনেন্ট অবস্থায় একটা প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্সি যত অ্যাডভান্স হয়, ধরো ফার্স্ট ট্রাইমেস্টার থেকে যখন সেকেন্ড ট্রাইমেস্টারে যায় 24 থেকে 28 সপ্তাহ, এই সপ্তাহে এই সময়টাতে এবং তার পরবর্তী সময়ে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হলো ইনসুলিন বডিতে আছে কিন্তু সেই ইনসুলিনটা কাজ করতে পারতেছে না। কেন কাজ করতে পারতেছে না? কারণ প্রেগন্যান্সিতে যে প্লাসেন্টা তৈরি হয় সেই প্লাসেন্টা থেকে কিছু কোনটা ইনসুলিন ফ্যাক্টর আসে। এর মধ্যে মেইন হলো এইচপিএল বলি আমরা, হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, এবং কর্টিসল। এইসব কিছু কোনটা ইনসুলিন ফ্যাক্টর আসার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এই ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করার জন্যই কিন্তু প্রেগন্যান্সিতে জিডিএমটা হয়ে যায়, জিডিএমটা বেশি হচ্ছে। তাহলে আমি বললাম যে প্লাসেন্টা থেকে কিছু কোনটা ইনসুলিন ফ্যাক্টর আসে, যে ফ্যাক্টর গুলো ইনসুলিন রেজিস্ট্যান্স করতেছে, এই জন্য তাদের জিডিএম হচ্ছে। এখন জিডিএম এর জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে। সবার মানে যে কোনো পার্সনেরই জিডিএম হতে পারে, তারপরও কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টর গুলো থাকলে আমরা ধরে নিব যে এর প্রেগন্যান্সিতে জিডিএম ডেভেলপ করার চান্স দ্বিগুণ বা 3 গুণ। তাহলে সেই রিস্ক ফ্যাক্টর গুলো কি? ধরো একজন প্রেগনেন্ট মহিলা তোমার কাছে আসছে, তার বয়সটা বেশি, 35 অথবা তার বেশি, তারপর তার সে ওবেস, তার বিএমআই ধরো 30 অথবা তার বেশি, এবং তার ফ্যামিলিতে কারো ডায়াবেটিক্স মেলাইটাসের হিস্ট্রি আছে, মা অথবা বাবা অথবা বোন এরকম কারো ফ্যামিলিতে ডায়াবেটিক্সের হিস্ট্রি আছে। তারপর যে মহিলাটা আসছে তার আগের প্রেগন্যান্সিতে এরকম জিডিএম হয়েছিল, আগের প্রেগন্যান্সিতে জিডিএম হয়েছে, অথবা তার আগের প্রেগন্যান্সিতে একটা বাচ্চা জন্ম নিছে, সেই বাচ্চাটার কিছু কমপ্লিকেশন ছিল, যেমন সেই বাচ্চাটা ধরো যে অনেক মোটা, নাদুস নুদুস বাচ্চা, একটা নাদুস নুদুস বাচ্চা, তার ওজন অনেক বেশি, ওজন 4 কেজির বেশি, এরকম বাচ্চাকে আমরা বলি ম্যাক্রোসোমিক বেবি, ঠিক আছে? নাদুস নুদুস বাচ্চা, ওজন বেশি, এরকম বাচ্চাকে আমরা ম্যাক্রোসোমিক বেবি বলি, ম্যাক্রোসোমিক বেবি। তারপর তার আগের প্রেগন্যান্সিতে বাচ্চা মারা গেছে, বাচ্চা পেটেই মারা গেছে, অথবা হওয়ার সময়, ডেলিভারি হওয়ার সময় মারা গেছে, অথবা ডেলিভারি হয়েছে ভালোভাবে, ডেলিভারি হওয়ার পরে মারা গেছে। তাহলে পেটেই যে বাচ্চা মারা গেছে তাকে আমরা বলতেছি আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডেথ। বাচ্চা হওয়ার সময় যে বাচ্চা মারা গেছে সেটাকে আমরা বলতেছি স্টিল বর্ন, ঠিক আছে? আর যে বাচ্চা হয়ে মারা গেছে, জন্মের পর থেকে 28 দিনের মধ্যে যে বাচ্চা হয়ে মারা গেছে তাকে আমরা বলতেছি নিওন্যাটাল ডেথ। তাহলে এরকম এরকম যাদের হিস্ট্রি আছে, হয় আইইউডি অথবা স্টিল বর্ন অথবা নিওন্যাটাল ডেথ, এরকম হিস্ট্রি যাদের আছে তাদের ক্ষেত্রে। তারপর যাদের পিসিওএস ছিল, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা গাইনিতে তোমাদের অনেকেই পড়াবে, পিসিওএস কি, পিসিওএস কিভাবে ট্রিটমেন্ট করা হয়, কাদের হয়। তো একটা কথা এখানে মাথায় রাখো যে যাদের পিসিওএস আছে
তাদের প্রেগন্যান্সিতে জিডিএম হওয়ার চান্স বেশি। পিসিওএস আসলে এখন এত কমন ডিজিজ, দেখবা যে তোমাদের ক্লাসমেটদের মধ্যে ফিমেল যারা ক্লাসমেট আছে তাদের মধ্যেও অনেকের পিসিওএস আছে। তো যাদের পিসিওএস আছে তাদের কিন্তু প্রেগন্যান্সিতে জিডিএম হওয়ার চান্স বেশি। এই জিনিসটা শুধু মাথায় রাখো। পিসিওএস কি এটা তোমাদের পরে গাইনি ক্লাসে পড়ানো হবে। তাহলে পিসিওএস যাদের আছে তাদের জিডিএম হওয়ার চান্স। তাহলে এই সব রিস্ক ফ্যাক্টর যাদের আছে তাদের কিন্তু প্রেগন্যান্সিতে জিডিএম হওয়ার চান্স অনেক বেশি। তো এই সব পেশেন্টদের জিডিএম ডেভেলপ করতেছে কিনা তার জন্য আমাদের একটু রিপিটেড স্ক্রিনিং করতে হবে। রিপিটেড স্ক্রিনিংটা কি? আমি তোমাদের বললাম যে বুকিং এই একটা স্ক্রিনিং করে নিতে। এখন তোমরা বলতে পারো যে বুকিং, একটা পেশেন্ট তোমার কাছে ফার্স্ট অ্যান্টিনাটাল, একটা প্রেগন্যান্ট মা তোমার কাছে ফার্স্ট অ্যান্টিনাটাল ভিজিটে আসলো, তখন তুমি তাকে খাতায় রেজিস্ট্রেশন করলা, তার নাম, তারপর তার বয়স, এগুলো রেজিস্ট্রেশন করলা এবং তাকে কিছু ট্রিটমেন্ট দিলা। এটাই হলো গিয়ে বুকিং, ঠিক আছে? একটা প্রেগন্যান্ট মা প্রথম অ্যান্টিনাটাল চেকআপে যখন একটা ডাক্তারের কাছে আসে সেটাকেই বুকিং বলে। ওই বুকিং এ আমরা তাকে তার হিস্ট্রি নেই, তাকে এক্সামিনেশন করি, তার ট্রিটমেন্ট দেই এবং কিছু তাকে ইনভেস্টিগেশন করাই। ওই ইনভেস্টিগেশনের মধ্যে কি কি ইনভেস্টিগেশন করি আমি তোমাদের আগেই বললাম, এবং সাথে একটা বললাম যে আরবিএস বা ওজিটিটি করতে হবে। তো ওজিটিটি করতে হবে, বুকিং এ একটা ওজিটিটি করলা, আর একটা ওজিটিটি করতে হবে তোমাকে 24 থেকে 28 সপ্তাহ, 24 থেকে 28 সপ্তাহে, কারণ এই সপ্তাহে এই সময়টাতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা সবচেয়ে বেশি হয়। এই সময় একটা ওজিটিটি করতে হবে। আর কারো যদি রিস্ক ফ্যাক্টর থাকে, ধরো আমি যে রিস্ক ফ্যাক্টর গুলো বললাম যে বয়স, ওবেসিটি, এরকম যদি রিস্ক ফ্যাক্টর থাকে তার ক্ষেত্রে 32 থেকে 34 সপ্তাহে আর একটা স্ক্রিনিং করতে হবে। মানে বুকিং এ তুমি নেগেটিভ পাইলা, তাহলে কবে করবা? 24 থেকে 28 সপ্তাহ। 24 থেকে 28 সপ্তাহেও নেগেটিভ পাইলা, তাহলে তাকে 32 থেকে 34 সপ্তাহে আবার করবো। এটা কিন্তু আমি বলতেছি হেলদি পিপলের কথা। হেলদি পিপলের ক্ষেত্রে স্ক্রিনিং করি, এটা আমি তোমাদের বললাম। হেলদি পিপলের ক্ষেত্রে, হেলদি প্রেগন্যান্ট মায়ের ক্ষেত্রে আমরা এভাবে স্ক্রিনিং করি। তাহলে একটা বুকিং এ একটা 24 থেকে 28 সপ্তাহে, এবং যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে তার ক্ষেত্রে আমরা 32 থেকে 34 সপ্তাহের দিকে আরেকটা স্ক্রিনিং করি। এখন এখন আমি তোমাদের বললাম যে ধরো বুকিং এ এসে তোমরা নেগেটিভ পাইছো, মানে প্লাজমা ব্লাড গ্লুকোজ লেভেল আমরা যেটা বললাম 5.1 বা 5.1 বা তার উপরে, এবং 1 আওয়ারে 10 বা তার উপরে, এরকম তোমরা পাওনি, তাহলে তোমরা স্ক্রিনিং করবা একভাবে। আর যদি বেশি পাও তাহলে কিন্তু তোমাদের মনিটরিং এবং ব্লাড সুগার করে মনিটরিংটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা এরকম চেঞ্জ পাবো তখন সেই পেশেন্টটাকেই আমরা জিডিএম পেশেন্ট বলবো। তো জিডিএম পেশেন্টের ম্যানেজমেন্ট, ইনভেস্টিগেশন সবকিছু আলাদা আলাদা। মানে জিডিএম একটা হাই রিস্ক প্রেগন্যান্সি। হাই রিস্ক মানে হলো যে যে রিস্কের যে কন্ডিশনটা মা এবং বাচ্চার উভয়ের লাইফটাকে থ্রেটেন্ড অবস্থায় নিয়ে যায়। মানে মা এবং বাচ্চার কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে যে কন্ডিশনের জন্য, সেই কন্ডিশন গুলোকে আমরা হাই রিস্ক কন্ডিশন বলি। এর মধ্যে একটা হলো প্রেশার বেশি যদি হয়, দ্যাট ইজ হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি, জিডিএম ইন প্রেগন্যান্সি, তারপর অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি, এগুলো সব হাই রিস্ক প্রেগন্যান্সি। তো হাই রিস্ক প্রেগন্যান্সি গুলোর ক্ষেত্রে আমাদের মনিটরিং বলো, তারপর ইনভেস্টিগেশন বলো এবং ম্যানেজমেন্ট বলো, সবই কিন্তু একটু একটু আলাদা আলাদা। মানে যে তাদেরকে বেশি কেয়ার নিতে হবে, নর্মাল প্রেগন্যান্সির চেয়ে আর একটু বেশি কেয়ার নিতে হবে এইসব হাই রিস্ক প্রেগন্যান্সিদের ক্ষেত্রে। তো যাদেরকে
আমরা ডায়াবেটিক পেলাম, ধরো যে যেসব জিডিএম পেশেন্টের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন কি কি করতে হবে। আমি যেসব নর্মাল অ্যান্টিনেটাল ইনভেস্টিগেশন বললাম সেগুলো তো করতে হবেই, তার সাথে আমাদের আরেকটা টেস্ট করতে হবে, সেটা হলো হিমোগ্লোবিন A1C। এটা নিশ্চয়ই তোমরা মেডিসিনের নাম শুনছো, হিমোগ্লোবিন A1C। হিমোগ্লোবিন A1C টা হলো পাস্ট 3 মান্থের ব্লাড সুগার লেভেলটাকে ইন্ডিকেট করে, এটা কি কন্ট্রোলে ছিল নাকি কন্ট্রোলে ছিল না। প্রেগন্যান্সিতে হিমোগ্লোবিন A1C লেস দ্যান 6 থাকতে হবে, লেস দ্যান 6 অর লেস দ্যান 6 থাকতে হবে। এটা যদি এর চেয়ে বেশি বেড়ে যায় তাহলে কিন্তু এটা ইন্ডিকেট করে যে বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স আছে। যেমন হিমোগ্লোবিন A1C যদি 10-এর উপরে হয় তাহলে সেই বাচ্চার কিছু কনজেনিটাল অ্যানোমালি হয় ডায়াবেটিক্স এর জন্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা কি কি কনজেনিটাল অ্যানোমালি হয় এবং কি কি কমপ্লিকেশন হয় সেগুলো আমি পরে বলবো তোমাদের, কিন্তু এই জিনিসটা তোমরা মাথায় রাখো। হিমোগ্লোবিন A1C 6 অর লেস দ্যান 6 থাকতে হবে। এটা যদি এর চেয়ে বেশি থাকে তাহলে কনজেনিটাল অ্যানোমালি ইন্ডিকেট করে। আচ্ছা, আর প্রেগন্যান্সিতে ডায়াবেটিক জিডিএম পেশেন্টের আর কি করতে হবে। একটা আলট্রাসোনোগ্রাম তো আমি বলছি যে অ্যান্টিনেটাল ভিজিটে করতে হবে, কিন্তু জিডিএম পেশেন্টদের কিন্তু আলট্রাসোনোগ্রামটা মানে থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আরো ফ্রিকুয়েন্ট করতে হবে। ফ্রিকুয়েন্ট মানে এক সপ্তাহ পর পর বা এক সপ্তাহে 2 বারও আলট্রাসোনোগ্রাম করা লাগতে পারে। কেন? কারণ জিডিএম, ওই যে বললাম জিডিএম তোমার কিছু প্রেগন্যান্সিতে কিছু কমপ্লিকেশন করে। এই কমপ্লিকেশনের মধ্যে বাচ্চার কিছু কমপ্লিকেশন আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হলো ম্যাক্রোসোমিক বেবি, তাই না? বাচ্চাটা ম্যাক্রোসোমিক হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা আলট্রাসোনোগ্রাম লাস্ট ট্রাইমেস্টারে গিয়ে একটু ফ্রিকুয়েন্ট করতে হবে। নরমালি যে আলট্রাসোনোগ্রাম আমরা করি তার চেয়ে একটু ফ্রিকুয়েন্ট আলট্রাসোনোগ্রাম করে দেখবো যে বাচ্চার কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, ম্যাক্রোসোমিয়া হচ্ছে কিনা বা ফিটাল ডিস্ট্রেস হচ্ছে কিনা, বা অ্যামনিওটিক ফ্লুইডটা বেড়ে যায়, মানে পেটের মধ্যে যে লিকুইডটা থাকে সেটাকে অ্যামনিওটিক ফ্লুইড বলে, জানো তো নিশ্চয়ই সেটা। অ্যামনিওটিক ফ্লুইড বেড়ে গেলে ওইটাকে, ওই কন্ডিশনটাকে বলে পলিহাইডামনিউজ। তো জিডিএম যাদের থাকে তাদের পলিহাইডামনিউজ হয়। পলিহাইডামনিউজ হচ্ছে কিনা এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে আলট্রাসোনোগ্রাম করে। এখন জিডিএম এর একটা পেশেন্টকে আমরা কিভাবে ম্যানেজ করব, ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। তো জিডিএম যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রেই তোমরা দুইটা হেডলাইন মনে রাখবা, একটা জেনারেল ম্যানেজমেন্ট আর একটা হলো স্পেসিফিক ম্যানেজমেন্ট। তো জিডিএম পেশেন্টের ম্যানেজমেন্টের ক্ষেত্রে জেনারেল ম্যানেজমেন্টটা কি? জেনারেল ম্যানেজমেন্টের প্রথম স্টেপটা হলো যে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং এর মধ্যে পেশেন্টকে ডায়াবেটিক্সটা কি সেটা সম্পর্কে বোঝাতে হবে। ডায়াবেটিক্স যদি আমরা কন্ট্রোল না করি, হ্যাঁ, ডায়াবেটিক্স যদি কন্ট্রোল না করি তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে মা এবং বাচ্চার সেটা বলতে হবে, এবং ডায়াবেটিক্স কিভাবে আমরা ফলো আপ করবো এই জিনিসটা পেশেন্টকে বলে দিতে হবে। এটা কাউন্সিলিং। আর আরেকটা হলো মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলি আমরা, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা কিছুই না, ধরো একটা পেশেন্ট জিডিএম নিয়ে গাইনোকোলজিস্ট বা অবস্টেটিশিয়ানের কাছে আসছে, হ্যাঁ, অবস্টেটিশিয়ানের কাছে আসছে, তো তাকে আমরা এরপরে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠিয়ে দিলাম যে তার কতটা ইনসুলিন লাগবে, কি ডোজে লাগবে, কিভাবে সে ডায়েট কন্ট্রোল করবে। পরে আবার আমরা তাকে ডায়েটিশিয়ানের কাছে পাঠিয়ে দিলাম। তারপর তার বাচ্চাটা যেন ভালোভাবে প্রেগন্যান্সিতে কন্টিনিউ করে এবং ভালোভাবে ডেলিভারি হয়, সেই জন্য তাকে আমরা একটা নিওন্যাটোলজিস্টের কাছে পাঠিয়ে দিলাম। এই যে আমরা মানে বিভিন্ন স্পেশালিস্টের কনসালটেশন নিচ্ছি, এই জিনিসটাই হলো মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ঠিক আছে, আমি একজন অবস্টেটিশিয়ান, আমি তার পেশেন্টের ভালো ট্রিটমেন্টের জন্য আমি তাকে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাচ্ছি।
তারপর তার ডায়েট যে ঠিক করে দিবে তার জন্য আমি তাকে ডায়েটিশিয়ানের কাছে পাঠাচ্ছি। তারপর বেবির জন্য আমি তাকে নিওন্যাটোলজিস্টের কাছে পাঠাচ্ছি। এটাই হলো গিয়ে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আর স্পেসিফিক ম্যানেজমেন্টটা কি? স্পেসিফিক শুধুমাত্র ডায়াবেটিক্স এর জন্য আমরা তাকে কি কি ম্যানেজমেন্ট দিব? ডায়াবেটিক্স এর জন্য আমরা গুড গ্লাইসেমিক কন্ট্রোলের জন্য আমরা মেডিকেল নিউট্রিশন থেরাপি দিই। ঠিক আছে, মেডিকেল নিউট্রিশন থেরাপি। মেডিকেল নিউট্রিশন থেরাপির মধ্যে কি কি আছে? এখানে ডায়েট আছে, ডায়েট আছে, এক্সারসাইজ আছে এবং ড্রাগ আছে। ড্রাগের মধ্যে মেইনলি হলো ইনসুলিন, কারণ আমরা প্রেগন্যান্সিতে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ যেগুলো আছে মেটফরমিন, ওগুলো ইউজ করি না, সাধারণত ইউজ করি না, এগুলো ফার্স্ট লাইন ড্রাগ না। ঠিক আছে, আমরা মেইনলি প্রেগন্যান্সিতে ইউজ করি ইনসুলিন। তাহলে ডায়েট, এক্সারসাইজ এবং ড্রাগের মধ্যে ইনসুলিন। এখন ডায়েট সম্পর্কে আমাদের কতটুকু জানতে হবে? একটা পেশেন্ট, ডায়াবেটিক্স পেশেন্ট, সে ডায়েট কি কি কন্ট্রোল করবে এটা তাকে ডায়েটিশিয়ান ঠিক করে দিবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে তাকে আমরা 2000 থেকে 2500 কিলো ক্যালোরি, এর চেয়ে বেশি এনার্জি দেওয়া যাবে না। ঠিক আছে, এর চেয়ে বেশি ক্যালোরি সে নিতে পারবে না। তার ক্যালোরি ইনটেকটা হবে 2000 থেকে 2500 কিলো ক্যালোরির মধ্যে। অথবা আরেকভাবেও বলা যায় 30 to 40 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট। তাহলে 30 to 40, ধরো কারো ওজন 60 কেজি, তার ক্ষেত্রে কত আসতেছে? ওইরকমই আসতেছে, মানে ওভারঅল ক্যালোরিটা যেন 2500-র উপরে না যায় কখনো। ঠিক আছে, 2000 থেকে 2500-র মধ্যে রাখতে হবে। এখন ডায়েট গেল। এক্সারসাইজ এখন কথা হলো যে প্রেগন্যান্সিতে কি ওইম্যান এক্সারসাইজ ওইভাবে করতে পারবে কিনা? প্রেগন্যান্সিতে আসলে সে ওভাবে এক্সারসাইজ করতে পারবে না, কিন্তু সে কি করতে পারবে? সে ওয়ার্কিং, হাঁটাহাঁটি করতে পারবে, হাত পা নাড়াইতে পারবে। ঠিক আছে, যেটাকে অ্যারোবিক এক্সারসাইজ আমরা বলি। অ্যারোবিক এক্সারসাইজ যদি সে প্রতিদিন ধরো 15-20 মিনিট করে হাঁটে, তাহলে কিন্তু তার ইনসুলিনের সেন্সিটিভিটিটা বেড়ে যায়। স্কেলেটাল মাসেলে ইনসুলিনের সেন্সিটিভিটি বেড়ে যায়। ইনসুলিনের সেন্সিটিভিটি বেড়ে যাওয়া, দুইটা টার্ম আমি তোমাদের বললাম। একটা ইনসুলিন রেজিস্ট্যান্স মানে যেখানে ইনসুলিন কাজ করতে পারে না, আর ইনসুলিন সেন্সিটিভিটি মানে যেখানে ইনসুলিন ভালো কাজ করতেছে। সেন্সিটিভ মানে সে ভালো কাজ করতে পারে। তাহলে 15 থেকে 20 মিনিট যদি এক্সারসাইজ করে, তাহলে কিন্তু তার ইনসুলিন সেন্সিটিভিটিটা বেড়ে যায়। ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে গেলে কি হবে? ব্লাড গ্লুকোজটা ভালো কন্ট্রোল হবে, এটা একটা। আর আরেকটা ইনসুলিন সম্পর্কে তোমাদের জানতে হবে, যেটা ইনসুলিন 3 রকমের ইনসুলিন আছে: শর্ট অ্যাক্টিং ইনসুলিন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন এবং লং অ্যাক্টিং ইনসুলিন। আমরা প্রেগন্যান্সিতে লং অ্যাক্টিং ইনসুলিন ইউজ করি না, কারণ লং অ্যাক্টিং ইনসুলিন ফিটাল হাইপোগ্লাইসেমিয়া করে। আমরা শুধু প্রেগন্যান্সিতে শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন ইউজ করি। তো শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনের মধ্যে দুইটার কম্বিনেশনই ইউজ করি। কম্বিনেশনটা মিক্সটার্ড নামে পাওয়া যায়। ঠিক আছে, এখন কত ডোজে ইউজ করি আমরা 1 ইউনিট পার কেজি বডি ওয়েট হিসাবে। ঠিক আছে, ধরো কারো ওয়েট যদি 60 কেজি হয়, তাহলে তার কতখানি ইনসুলিন লাগবে? 60 ইউনিট ইনসুলিন লাগবে। এই যে 60 ইউনিট ইনসুলিন তার ডেইলি লাগবে। ঠিক আছে, এখন এই 60 ইউনিট ইনসুলিনকে আমরা 3 ভাগে ভাগ করব। এই 60 ইউনিট ইনসুলিনকে আমরা তাহলে 2 ভাগে ভাগ করব, একটা সকাল আর একটা রাত। ঠিক আছে, সকালে আমরা যেটা করব, এটা দেখো তোমাদের মনে না রাখলেও চলবে, যারা মনে রাখতে পারবে তাদের জন্য ভালো, কিন্তু না মনে রাখতে পারলেও যে খুব একটা সমস্যা হবে তা না। এটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য তোমরা চাইলে এটা অমিটও করে যেতে পারো। ঠিক আছে, আমি বলতেছি, তোমরা খালি শুনে রাখো কিভাবে ইউজ করবা। কারণ তোমাদের ইনসুলিন দেখা যাবে যে তোমাদের আশেপাশে বোন বা অন্য কেউ প্রেগনেন্ট হলে তোমাদের হয়তো জিজ্ঞাসা করতে পারে, সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কারো লাগতে পারে। সেই জন্য আমি বলতেছি, এটা না জানলে পারে যে তোমাদের পরীক্ষায় ফেল হয়ে যাবে বা কোনো সমস্যা হবে, এরকম না। তো 1 ইউনিট পার কেজি বডি ওয়েট করে আমাদের ইনসুলিন লাগতেছে। এখন এই ইনসুলিনের
ইনসুলিনটা সকালে, এই ইনসুলিনটা ভাগ করে আমরা সকালে দিব এবং রাতে দিব। সকালে আমরা কতখানি দিব? সকালে আমরা দিব 2/3, মানে আমি যে বললাম 60 পাবে সে সকালে, আর 20 পাবে সে রাতে। হ্যাঁ, এখন সকালে যে আমি 40 দিলাম, এই 40-র মধ্যে আবার আমি ভাগ করে দিব। 40 2/3 দিব আমি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং 1/3 আমি দিব শর্ট অ্যাক্টিং। ঠিক আছে? আর রাতে যেটা দিচ্ছি আমি, ধরো 20, রাতে হাফ হাফ করে দিব, হাফ ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং হাফ হলো শর্ট অ্যাক্টিং। এভাবে আমরা ভাগ করে তাকে ইনসুলিনটা দিব। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা আসলে আমাদের টার্গেট ব্লাড সুগার, এই জিনিসটা জানতে হবে। আমরা যে ইনসুলিন তাকে দিব, আমরা ব্লাড সুগারটা কতর মধ্যে রাখতে চাচ্ছি। একজন জিডিএম পেশেন্টের ব্লাড সুগার ফাস্টিং অবস্থায় আমরা লেস দ্যান 5.3 রাখতে চাইবো, এটাকে বলে টার্গেট ব্লাড সুগার। এবং পোস্ট প্র্যান্ডিয়াল যেটা ব্লাড সুগার, সেটা আমরা লেস দ্যান 6.7 রাখতে চাইবো। তাহলে এই জিনিসটা মাথায় রাখা যে আমরা এটা প্র্যাকটিক্যালি লাগবে। ঠিক আছে? যে আমরা যে ইনসুলিন দিচ্ছি তার ব্লাড সুগারটা ফাস্টিংটা আমরা লেস দ্যান 5.3 রাখবো এবং পোস্ট প্র্যান্ডিয়ালটা লেস দ্যান 6.7 রাখবো। এখন কাদের ক্ষেত্রে আমরা ইনসুলিন দিব? সবার তো ইনসুলিন দরকার নাই। ধরো কারো ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার কারো 5.5 বা 5.5 বা এরকম আছে, তখন আমরা তাকে কি বলবো যে আপনি ডায়েট, তাকে আমরা ডায়েট কন্ট্রোল করতে বলবো এবং আমরা তাকে মাইল্ড টু মডারেট এক্সারসাইজ করতে বলবো 2 সপ্তাহের জন্য। 2 সপ্তাহ পরে আমরা তার আবার ফাস্টিং ব্লাড সুগার এবং মেজার করব। মেজার করে যদি আমরা দেখি যে তার টার্গেট ব্লাড সুগারের উপরে আছে সেটা, তখন আমরা তাকে ইনসুলিন স্টার্ট করব। কিন্তু যদি দেখি যে ডায়েট এবং এক্সারসাইজ দিয়ে ব্লাড সুগারটা ফাস্টিং লেস দ্যান 5.3 এবং পোস্ট প্র্যান্ডিয়াল লেস দ্যান 6.7 আছে, তাহলে কিন্তু তাকে আর ইনসুলিন আমরা দিব না। আমরা বলবো যে আপনি এইভাবেই মানে ডায়েট এবং এক্সারসাইজ করে ব্লাড সুগারটা কন্ট্রোল করেন। ঠিক আছে? কিন্তু কারো যদি ধরো ব্লাড সুগার পোস্ট প্র্যান্ডিয়াল, মানে যেটা বললাম খাওয়ার 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যদি ব্লাড সুগার অনেক বেশি হয়, ধরো 10 বা 11 বা 12, তার ক্ষেত্রে কিন্তু আমরা ডায়েট বা এক্সারসাইজ দিয়ে কন্ট্রোল করতে পারবো না। তার ক্ষেত্রে তখন আমরা ইনসুলিনই স্টার্ট করবো, ডাইরেক্ট ইনসুলিনই স্টার্ট করতে হবে। এখন আমি তোমাদের যে ডোজটা বললাম যে 1 ইউনিট পার কেজি বডি ওয়েট, এটা এখন প্র্যাকটিক্যালি, এটা বইয়ের ভাষায়, ঠিক আছে? প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এভাবে আসলে দেই না। প্র্যাকটিক্যালি আমরা কিভাবে দেই? ধরো কারো ব্লাড সুগার লেভেল 10 বা তার উপরে, তাকে আমরা একটা বেজাল ব্লাড ইনসুলিন দিয়ে শুরু করি। যেমন 8-6-6, সকালে 8 দিলাম, দুপুরে 6 দিলাম, রাতে 6 দিলাম। এভাবে আমরা প্রথমে আমরা তাকে দেই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ দেই। তারপর আমরা আবার ব্লাড সুগার লেভেল করি, লেভেল করে দেখি যে তার এটা কি টার্গেট ভ্যালু নিচে আছে নাকি অনেক বেশি আছে। এটা করে দেখে তারপর ওইভাবেই আমরা কন্টিনিউ করি, অথবা ডোজ যদি বেশি থাকে তাহলে আমরা ডোজ বাড়ায় দিই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা শুরুতে আসলে প্র্যাকটিক্যালি এত বেশি দিয়ে শুরু করি না, 8-6-6 এরকম ইনসুলিন দিয়ে শুরু করি। তারপর যদি কন্ট্রোল না হয় তখন আস্তে আস্তে ডোজ বাড়াই। এখন এখন তোমরা মনে হয় জানো, মেডিসিনে পড়ছো, কারো যদি ফাস্টিং ব্লাড সুগার বেশি হয়ে যায়, তার ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা বাড়াই। আর যদি কারো পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগারটা বেশি হয়, তার ক্ষেত্রে আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা বাড়াই। এটা জানো নিশ্চয়ই, তোমরা মেডিসিনে পড়ছো হয়তো। বুঝতে পারতেছো তোমরা? জি ম্যাডাম। কথা শুনতে পাচ্ছ এখন? জি ম্যাডাম, কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, জি ম্যাডাম, শুনতে পাচ্ছি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, বুঝতে পারতেছো তো? জি ম্যাডাম, হোপফুলি সবাই বুঝতে পারছে। আচ্ছা,
এখন ডায়াবেটিক্স জিডিএম পেশেন্টদের আমরা তোমাদের মনে হতে পারে যে আমরা কি করি, এদের কি আমরা নর্মাল ডেলিভারি করি নাকি সিজার করি, এদের আমরা প্রেগন্যান্সি কত উইকস পর্যন্ত কন্টিনিউ করি, তাই না? এরকম কোশ্চেন মাথায় আসবে। তো একটা ডায়াবেটিক্স পেশেন্ট, জিডিএম পেশেন্ট, ধরো তাকে আমরা ডায়েট এবং এক্সারসাইজ দিয়ে কন্ট্রোল করতেছি, তার ব্লাড সুগার লেভেল ওয়েল কন্ট্রোলড আছে, তার কোনো কমপ্লিকেশন নাই, তাকে কিন্তু আমরা প্রেগনেন্সি 40 উইকস পর্যন্ত ওয়েট করব, 40 উইকস পর্যন্ত তার প্রেগনেন্সি কন্টিনিউ করব। ঠিক আছে, সে একদম 40 উইকস পর্যন্ত প্রেগনেন্সি কন্টিনিউ করবে এবং আমরা ওয়েট করব তার স্পন্টিনিয়াস লেবার পেইন ওঠে কিনা। যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে আমরা তাকে ভ্যাজাইনাল ডেলিভারি করাবো। এখন ধরো কোনো পেশেন্ট ইনসুলিন দিয়ে কন্ট্রোল হয় এবং তার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, তাহলে তাকে কিন্তু আমরা 40 উইকস পর্যন্ত কন্টিনিউ করতে পারবো না, তাকে আমরা 37 উইকস পর্যন্ত কন্টিনিউ করব, 37 উইকস কমপ্লিট করব, 37 উইকস কমপ্লিট করে তারপর আমরা তাকে ডেলিভারি করাবো। এখন ডেলিভারি কিভাবে করাবো সেটা ডিপেন্ড করবে কিছু ফ্যাক্টরের উপরে, কিন্তু আমরা তার প্রেগন্যান্সি অবশ্যই 37 কমপ্লিট করব। এখন পেশেন্টের যদি ধরো আমরা ডায়াবেটিস কন্ট্রোল করতেছি ইনসুলিন দিয়ে, তারপরে তার ব্লাড সুগার আনকন্ট্রোল, প্লাস পেশেন্টের কিছু কমপ্লিকেশন আছে, তখন আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা অ্যাটলিস্ট ফিটাল লাং ম্যাচুরিটি পর্যন্ত, ফিটাল লাং ম্যাচিউর কখন হয়? 34 উইকসে, অ্যাটলিস্ট আমরা 34 উইকস কমপ্লিট করতে পারি, কমপ্লিট করে তারপর যেন ডেলিভারি করাতে পারি। বাই দিস টাইম আমরা ফিটাল লাং ম্যাচিউর হওয়ার জন্য ডেক্সামিথাসন ইনজেকশন দিব পেশেন্টকে, ডেক্সামিথাসন অথবা বিটামিথাসন ইনজেকশন দিয়ে বাচ্চার লাং ম্যাচিউর করব, তারপরই আমরা ডেলিভারি করাবো। এখন তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের তো ক্লাস হয়েছে, 37 উইকস কমপ্লিটেড এই কন্ডিশনকে আমরা বলি টার্ম প্রেগন্যান্সি। ঠিক আছে, কারো যদি 37 কমপ্লিটেড হয় সেটা হলো টার্ম প্রেগন্যান্সি, আর ফিটাল লাং ম্যাচিউর হয় 34 উইকস এর পরে। ঠিক আছে, 34 উইকস কমপ্লিটেড হলে ফিটাল লাং ম্যাচিউর হয়। তো কারো যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, নট অনলি ডায়াবেটিস, ধরো অন্য কোনো রিস্ক ফ্যাক্টর আছে, তাকে আর্লি ডেলিভারি করায় ফেলতে হবে। ধরো সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া আছে, আর্লি ডেলিভারি করাইতে হবে, অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস কোনোভাবেই কন্ট্রোল করানো যাচ্ছে না, অথবা ফিটাল ডিস্ট্রেস, তাকে আর্লি ডেলিভারি করাতে হচ্ছে। 34 উইকস হলে ফিটাল লাং ম্যাচুরিটি, তখন আমরা কি করব? 34 উইকসে আমরা তাকে স্টেরয়েড ইনজেকশন দিব, যেটা বললাম ডেক্সামিথাসন অথবা বিটামিথাসন ইনজেকশন দিব, এবং আমরা অ্যাটলিস্ট 24 ঘন্টা ওয়েট করব, ডোজ কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা ডেলিভারি করবো, তাহলে ফিটাল লাং ম্যাচিউর হবে। ফিটাল লাং ম্যাচিউর হওয়ার সুবিধা কি? যে ফিটাল লাং ম্যাচিউর হলে যে বাচ্চাটা ডেলিভারি হবে সেই বাচ্চাটা কিন্তু বেঁচে যাওয়ার চান্স তোমার 80 থেকে 90%। কিন্তু 34 উইকস এর আগে, ফিটাল লাং ম্যাচুরিটির আগে যদি তুমি কোনো বাচ্চাকে ডেলিভারি করাও, তাহলে কিন্তু তার লাংটা ম্যাচিউর থাকবে না, তার কিন্তু সেক্ষেত্রে মরবিডিটি বেড়ে যাবে, বাচ্চার মরবিডিটি মর্টালিটি বেড়ে যাবে। তো এটা এই জিনিসটা খেয়াল রাখবা। এখন আমরা পেশেন্টকে ডেলিভারি কিভাবে করাবো? নর্মাল ডেলিভারি করাবো নাকি সিজার করাবো, না কিভাবে ডেলিভারি করাবো? এখন পেশেন্টের যদি কোনো ধরো পেশেন্টের পেলভিস, নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার করতে হবে, এটা ডিপেন্ড করে কিছু ফ্যাক্টরের উপর। একটা হলো যে মায়ের পেলভিসটা কেমন, ডেলিভারি যে হবে মায়ের পেলভিসটা অ্যাডিকুয়েট কিনা, বাচ্চার সাইজটা কেমন, বাচ্চা কি মানে নর্মাল সাইজ নাকি ওরকম ম্যাক্রোসমিক গাদম গুদুম বাচ্চা। ঠিক আছে, গাদম গুদুম মোটা সোটা বাচ্চা হলে তো আবার ডেলিভারি নর্মালি হবে না যদি 4 কেজির বেশি হয়। তারপর মায়ের কোনো কমপ্লিকেশন আছে কিনা, বা বাচ্চার ফিটাল ডিস্ট্রেস মানে হলো যে বাচ্চাটার অবস্থা ভালো না। ঠিক আছে, ফিটাল ডিস্ট্রেস একটা ইয়া আছে, টপিকস আছে তোমাদের, ওইটা পড়ানোর সময় ফিটাল ডিস্ট্রেসটা বুঝতে পারবা। ফিটাল ডিস্ট্রেস হলো এমন একটা কন্ডিশন যেখানে বাচ্চার লাইফটা থ্রেটেনিং কন্ডিশনে আছে, বাচ্চাকে তাড়াতাড়ি বের করে ফেলতে হবে, তা না হলে বাচ্চাটা পেটে থাকলে ইন্টারইউটেরাইন এনভায়রনমেন্টটা তার জন্য থ্রেটেনিং, এরকম একটা কন্ডিশন।
তো তাহলে আমি কি বললাম, পেলভিস যদি অ্যাডিকুয়েট, পেলভিস অ্যাডিকুয়েট কিনা, বা ফিটাল সাইজ কেমন, ফিটাল কোনো ফিটাসের কোনো ডিস্ট্রেস আছে কিনা, তারপর মায়ের আদার কোনো কমপ্লিকেশন আছে কিনা, এইসব কন্ডিশনের উপর ডিপেন্ড করবে মোড অফ ডেলিভারি। তো পেলভিস যদি অ্যাডিকুয়েট থাকে, বাচ্চার সাইজ যদি এভারেজ থাকে, যদি বাচ্চার কন্ডিশন ভালো থাকে, তাহলে আমরা নর্মাল ডেলিভারি করাবো। আর যদি ভালো না থাকে, এর অপোজিট কন্ডিশন গুলো থাকে, তখন আমরা সিজার করাবো। সিজার করার কিছু মানে অ্যাবসলিউট ইন্ডিকেশন আছে সিজারে, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন একটা, এর মধ্যে একটা হলো সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা যদি মানে একদম অসের উপরে থাকে তখন। তারপর কন্ট্রাক্টেড পেলভিস, পেলভিস মায়ের পেলভিস যদি কন্ট্রাক্টেড হয় সেই ক্ষেত্রে। তারপর পেলভিক আছে যেটা বাচ্চার, যেটার কারণে বাচ্চা নরমালি হতে পারবে না, আটকে যাবে, অবস্ট্রাক্টেড লিভার হয়ে যাবে, এরকম মানে পেলভিক টিউমার বাচ্চার রাস্তাটাকে অবস্ট্রাকশন করে রাখবে, এরকম কন্ডিশন। তারপর অ্যাডভান্স সিএ সার্ভিস, ঠিক আছে? ধরো কারো ক্যান্সার, সার্ভিসে ক্যান্সার আছে এবং অ্যাডভান্স স্টেজে, তাহলে কি তাকে নর্মাল ডেলিভারি করানো যাবে? যাবে না। তাকে নর্মাল ডেলিভারি করাতে গেলে তখন কি হবে, ক্যান্সার সেলগুলো বিভিন্ন জায়গায় স্প্রেড হয়ে যাবে এবং প্রচুর ব্লিডিং হবে, এই জন্য তাকে সিজার করতে হবে। তাহলে এগুলো হলো সিজারের অ্যাবসলিউট ইন্ডিকেশন, মানে এইসব কন্ডিশন থাকলে সিজার করতেই হবে, মাস্ট। সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া বললাম একটা, তারপর বললাম কন্ট্রাক্টেড পেলভিস, তারপর বললাম কোনো পেলভিক মাস, আর অ্যাডভান্স সিএসআরপি। আর আরেকটা আছে, সেটা হলো যে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। এই টার্মগুলো মনে হয় তোমাদের পরিচিত নাই, তারপরে শুনে রাখো। কারো ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা হয়েছিল এবং রিপেয়ার করা আছে, সাকসেসফুল রিপেয়ার করা আছে, তার ক্ষেত্রেও আমরা নর্মাল ডেলিভারি করাবো না, সিজার করাবো, ঠিক আছে? এই 5টা কন্ডিশন তোমরা মাথায় রাখো, ইন্ডিকেশন অফ অ্যাবসলিউট সিজারিয়ান সেকশন। এখন সিজারিয়ান আর কি বলতেছিলাম, কখন সিজার করব আর কখন নর্মাল ডেলিভারি করব জিডিএম এর পেশেন্ট। তাহলে বললাম কখন সিজার করব আর কখন নর্মাল ডেলিভারি করব। তো এখন নর্মাল ডেলিভারি করাইতে গেলে কিছু জিনিস আবার মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? নর্মাল ডেলিভারি যে আমরা করাবো, একটা হলো স্পন্টেনিয়াস নর্মাল ডেলিভারি হয়ে যেতে পারে, আর একটা যদি স্পন্টেনিয়াস নর্মাল ডেলিভারি না হয়, তখন আমরা কি করতে পারি? ইন্ডাকশন দিতে পারি, তাই না? ইন্ডাকশন, লেবারটাকে ইন্ডাকশন করতে পারি, মিজোপ্রোস্টল অথবা অক্সিটোসিন দিয়ে আমরা ইন্ডাকশন করতে পারি। এখন এই যে লেবারটাকে যে আমরা কন্ডাক্ট করতেছি, এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যে লেবারে যখন যাবে পেশেন্ট, এরকম ডায়াবেটিক্স পেশেন্ট, তখন তার ব্লাড গ্লুকোজ লেভেলটা ফ্রিকুয়েন্ট মনিটরিং করতে হবে। 1 ঘন্টা পর পর মনিটর করব আমরা ব্লাড গ্লুকোজ লেভেল, এবং ব্লাড গ্লুকোজ লেভেলটা লেবারে গেলে 4 থেকে 7 এর মধ্যে থাকবে। ফাস্টিং ব্লাড আমরা মেজার করব এবং এটা 4 to 7 এর মধ্যে থাকে। এর চেয়ে যদি বেশি হয় ব্লাড সুগার লেভেল, তখন আমরা কি করব? নিউট্রালাইজিং ডোজে ইনসুলিন দিব। এটা আমরা শুধু, তোমরা জেনে রাখো একবার, এটা যে তোমাদের মনে রাখতে হবে তা না, একবার শুধু শুনে রাখো। নিউট্রালাইজিং ডোজে ইনসুলিনটা আমরা কাকে বলি? 1 লিটার আমরা ডেক্সট্রোজ যেটা আছে ডিএ, 1 লিটার আমরা 5% ডিএ স্যালাইন নিব, স্যালাইনের ব্যাগ নিব, তার মধ্যে আমরা 10 ইউনিট ইনসুলিন দিব। 10 ইউনিট ইনসুলিন দিয়ে এটাকে আমরা কন্টিনিউ করব। মানে একটা পেশেন্ট, জিডিএম এর পেশেন্ট যখন লেবারে যাবে, তখন আমরা চেষ্টা করব তাকে মর্নিং আওয়ারে, সকালবেলার দিকে ডেলিভারি করানোর, ঠিক আছে? সকালবেলার দিকে ডেলিভারি করাবো এবং সে না খেয়ে থাকবে, সে মুখে কিছু খাবে না এবং ইনসুলিনও নিবে না সকালে। এটা সিজার বলো আর নর্মাল ডেলিভারি বলো, দুইটার ক্ষেত্রে একই। তাহলে পেশেন্ট সকাল থেকে না খেয়ে থাকবে, সকালে আমরা ইনসুলিনও দিব না, পেশেন্টকে আমরা কিছু খেতেও দিব না, ঠিক আছে? আর না খেয়ে আমরা তার ব্লাড সুগার লেভেলটা মেজার করব। ব্লাড সুগার লেভেলটা 4 to 7 মিলিমোলের মধ্যে যদি থাকে, তাহলে আর কিছু করার দরকার নাই, 1 থেকে 2 ঘন্টা পর পর আমরা ব্লাড সুগার লেভেল মনিটর করে দেব। কিন্তু ব্লাড সুগার লেভেল যদি এর চেয়ে বেশি হয়, ধরো 8, 9, 10 যদি হয়, তখন আমাদেরকে
এই যে 1 লিটার 5% ডিএ দিয়ে তার মধ্যে 10 ইউনিট ইনসুলিন পুশ করে ওইটা যে আমরা কন্টিনিউ করে যাব, এই কন্ডিশনটাকে আমরা বলি নিউট্রালাইজিং ডোজ অফ ইনসুলিন। মানে ডিএও দিচ্ছি আমরা, আবার তার মধ্যে ইনসুলিন দিয়ে কন্টিনিউ করতেছি ব্লাড সুগার লেভেলটা প্রপার কন্ট্রোলের জন্য। এটাকে আমরা বলি নিউট্রালাইজিং ডোজ। তাহলে এভাবে আমরা কন্টিনিউ করব। এবং আমরা এই পেশেন্টকে, জিডিএম পেশেন্ট যেহেতু একটা হাই রিস্ক প্রেগন্যান্সি, এর ক্ষেত্রে আমরা একবার ব্লাড ম্যানেজ রাখবো। তারপর পেশেন্টকে খুবই ক্লোজলি মনিটর করতে হবে। পেশেন্টের পালস, বিপি, ইউরিন আউটপুট এবং ব্লাড সুগার লেভেল ক্লোজলি মনিটর করতে হবে পেশেন্ট লেবারে গেলে। এবং লেবারে গেলে ডায়াবেটিস পেশেন্ট যেন একজন এক্সপার্ট অবস্টেটিশিয়ান অন দ্য স্পটে প্রেজেন্ট থাকে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এক্সপার্ট অবস্টেটিশিয়ান যেন ডেলিভারি করায়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আর সিজারের ক্ষেত্রেও সেম, আমি তোমাদের যেটা বললাম যে ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরা সকালবেলার দিকে সিজার করব এবং সকালে আমরা মুখেও খেতে দিব না এবং ইনসুলিনও দিব না, এবং সকালে ব্লাড সুগার লেভেলটা মেজার করব। ব্লাড সুগার লেভেল মেজার করব, 1 থেকে 2 ঘন্টা পর পর ব্লাড সুগার লেভেল মেজার করব। এবং সিজারের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জিডিএম এর বাচ্চাটা কিন্তু বড় হয়, ম্যাক্রোসোমিক বেবি হয়। এই জন্য ইনসিশনটা, সিজারে যে আমরা ইনসিশন দিব, ইনসিশনটা যেন অ্যাডিকুয়েট সাইজ হয় এবং এক ব্যাগ ব্লাড অবশ্যই ম্যানেজ রাখতে হবে এই জিনিসগুলো। এবং যদি কোনো বড় বাচ্চা ডেলিভারির সময়, নর্মাল ডেলিভারি হোক সিজার হোক, যে কোনো ক্ষেত্রে ডেলিভারির সময় টিয়ার হতে পারে, তাই না? পেরিনিয়াল, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে পেরিনিয়াল টিয়ার হতে পারে, ভ্যাজাইনাল টিয়ার হতে পারে, সার্ভিক্যাল টিয়ার হতে পারে। ডেলিভারির পরে টিয়ার গুলো ভালোভাবে রিপেয়ার করতে হবে। আবার ওরকম সিজারের ক্ষেত্রে ডেলিভারির পরে বড় সাইজ বাচ্চা আমরা ধরো সিজারিয়ান সেকশন করে ডেলিভারি করালাম, সেক্ষেত্রে কি হতে পারে, ইউটেরাসের যে আমরা ইনসিশন দিছি সেই ইনসিশনটা বড় বাচ্চা ডেলিভারি করার সময় আরো এক্সটেনশন হয়ে যেতে পারে। সেই এক্সটেনশনটা আমরা যেন ভালোভাবে রিপেয়ার করে আসি, এই জিনিসটা খেয়াল করতে হবে। আর আরেকটা হলো যে বাচ্চা যে হলো জিডিএম বাচ্চা ডেলিভারি করার সময় অবশ্যই একজন নিওন্যাটোলজিস্ট মানে যে জানোই তো, নিওন্যাটোলজিস্ট মানে একজন নিওন্যাটোলজিস্টকে প্রেজেন্ট থাকতে হবে বাচ্চা ডেলিভারির সময়। নিওন্যাটোলজিস্টের কাজ কি হবে, আমরা ডেলিভারির পর তো মাকে ম্যানেজ করতে থাকবো, নিওন্যাটোলজিস্ট কিন্তু বাচ্চাকে ম্যানেজ করবে, তাই না? বাচ্চাকে সে নিয়ে দেখবে যে বাচ্চার কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, বাচ্চার কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা। তারপর বাচ্চার বার্থ অ্যাসফিক্সিয়া যদি হয়, তাহলে সেই বার্থ অ্যাসফিক্সিয়াটা সে সুন্দরভাবে ম্যানেজ করবে। পেডিতে তোমরা এগুলো কিন্তু করবা, কনজেনিটাল অ্যানোমালি কি, বার্থ অ্যাসফিক্সিয়া কি, এগুলো আর আমি এক্সপ্লেইন করতেছি না, এগুলো এক্সপ্লেইন করতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। তো বার্থ অ্যাসফিক্সিয়া সে ম্যানেজ করবে, তারপর কনজেনিটাল অ্যানোমালি থাকলে আছে কিনা দেখবে। এবং মেইন যেটা হয় যে একটা জিডিএম এর বাচ্চার কি ডেভেলপ করার চান্স বেশি, হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, হাইপোগ্লাইসেমিয়াটা হচ্ছে কিনা বাচ্চা, এটা খেয়াল করতে হবে। এবং বাচ্চা হওয়ার প্রথম 4 ঘন্টার মধ্যে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার রিস্কটা অনেক বেশি থাকে, এই জন্য বাচ্চারও ব্লাড সুগার লেভেল মনিটর করতে হবে। এবং বাচ্চাকে যদি মনে হয় যে বাচ্চা হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে, হাইপোগ্লাইসেমিক হলে কি হবে, বাচ্চা মানে ওভার সোয়েটিং বেশি হবে, বাচ্চা সোয়েটিং হবে, তারপর বাচ্চা লেথার্জিক হবে। এরকম যদি হয় এবং বাচ্চার ব্লাড গ্লুকোজ লেভেল যদি কমে যায়, তখন কিন্তু আমাদের বাচ্চাকে আইভি গ্লুকোজ দেওয়া লাগতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নিওন্যাটাল হাইপোগ্লাইসেমিয়াটা তাহলে আমাদেরকে জানতে হবে যে প্রথম 4 ঘন্টার মধ্যে বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স বেশি, বাচ্চার ব্লাড সুগার লেভেলটা মনিটর করতে হবে। এবং যদি আমরা বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া পাই, তাহলে আইভি গ্লুকোজ দিতে হবে। এখন আসো যে একটা জিডিএম এর পেশেন্ট, একটা জিডিএম এর মা বাচ্চা ডেলিভারি করলো, বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর সাধারণত দেখা যায় যে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মাল হয়ে গেছে। কেন নর্মাল হয়? কারণ বাচ্চা ডেলিভারি হয়, প্লাসেন্টা ডেলিভারি হয়। প্লাসেন্টাই কিন্তু মেইন কজ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, আমি তোমাদের আগেই বলছি।
তো প্লাসেন্টাটা যখন ডেলিভারি হয়ে যায়, বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরেই প্লাসেন্টা যেহেতু ডেলিভারি হয়ে যায়, বাচ্চা এবং প্লাসেন্টা ডেলিভারি হয়ে যাওয়ার পরে দেখা যায় যে মায়ের ব্লাড গ্লুকোজ লেভেল নরমাল হয়ে যায়। তার মায়ের আর তেমন কিছুই লাগে না, ইনসুলিন, ডায়েট কন্ট্রোল এগুলো কিছুই লাগে না। মায়ের ব্লাড গ্লুকোজ লেভেল নরমাল হয়ে যায় এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এই জন্য বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমরা 24 ঘন্টা পরে মায়ের আরেকটা ওজিটিটি করবো যে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা কন্ট্রোলে আছে কি নাই। যদি কন্ট্রোলে থাকে তাহলে তো তার কিছুই লাগবে না, আর যদি কন্ট্রোলে না থাকে তখন আবার তাকে ইনসুলিন স্টার্ট করতে হবে। এখন ইনসুলিন স্টার্ট করতে হবে, কিন্তু জিডিএম এর একটা মাকে লাইফ লং তাকে 3 বছর পর পর ওজিটিটি করতে হবে। কেন করতে হবে? যার প্রেগন্যান্সিতে জিডিএম হয় তার ক্ষেত্রে দেখা যায় যে 50% যাদের জিডিএম হয় তাদের 50%-এরই পরবর্তীতে ডায়াবেটিস ডেভেলপ করে, এনআইডিডিএম মানে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস পরবর্তীতে ডেভেলপ করে। এই জন্য তাদের 3 বছর পর পর ফলো আপ করতে হবে। আরেকটা কি, একবার প্রেগন্যান্সিতে যদি জিডিএম হয় তাদের মানে পরবর্তী প্রেগন্যান্সিতে জিডিএম হওয়ার চান্সটাও অনেক বেশি থাকে। এই জন্য এসব মাকে ফলো আপ করতে হবে এবং পরবর্তী প্রেগন্যান্সি নেওয়ার আগে অবশ্যই কি করতে হবে, প্রি কনসেপশনাল কাউন্সিলিং করতে হবে। ঠিক আছে, প্রি কনসেপশনাল কাউন্সিলিং হলো বাচ্চা কনসিভ করার আগে তাদেরকে কাউন্সিলিং করতে হবে এবং ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করে নিতে হবে। তাহলে দুইটা জিনিস আমরা জানলাম যে যাদের জিডিএম হয় তাদের পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি এবং পরবর্তী প্রেগন্যান্সিতে জিডিএম হওয়ার চান্সটাও অনেক বেশি। এই ও আর জিডিএম এ কি কি কমপ্লিকেশন হয় তোমাদের বারবার বলতেছিলাম যে জিডিএম থাকলে জিডিএম একটা হাই রিস্ক প্রেগন্যান্সি, এখানে অনেক কমপ্লিকেশন হয়। এখন কি কি কমপ্লিকেশন হয় এটা আমাদের জানতে হবে। এটা হলো কিছু মায়ের কমপ্লিকেশন হয়, কিছু বাচ্চার কমপ্লিকেশন হয়। মায়ের কমপ্লিকেশনের মধ্যে কিছু হয় মানে যখন সে প্রেগন্যান্সি তখন কমপ্লিকেশন হয়, কিছু হয় বাচ্চা ডেলিভারির সময়, আর কিছু হয় ডেলিভারির পরে। তো বাচ্চা যখন পেটের মধ্যে থাকে মায়ের তখন কি কি কমপ্লিকেশন হতে পারে? একটা হলো যে যাদের ডায়াবেটিস আছে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা বেশি হয়। দেখা যাবে যে তারা প্রেগন্যান্সিতে সে তাদের বারবার রিকারেন্ট ইউটিআই হচ্ছে। কেন ইউটিআই হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা জানো যে ইউরিনের সাথে তাদের সুগার পাস করতেছে। সুগার গ্লুকোজ একটা মানে ভালো মিডিয়া, ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য একটা ভালো মিডিয়া। এই জন্য ডায়াবেটিস হলে এমনিতেই শরীরের ইমিউনিটি, বডির ইমিউনিটি অনেক কমে যায়, এই জন্য ইনফেকশন হয়। তাহলে প্রেগন্যান্সিতে রিকারেন্ট ইউটিআই হয়, রিকারেন্ট ভালভোভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস হয়। ঠিক আছে, ক্যান্ডিডিয়াসিস হয়। তারপর পলিহাইডামনিয়ন্স হয়। পলিহাইডামনিয়ন্স কি, অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউমটা অনেক বেশি বেড়ে যাওয়া, এটা হয়। তারপর যাদের জিডিএম থাকে তাদের দেখা যায় যে তোমার ব্লাড প্রেশারও অনেক সময় বেড়ে যায়, তাদের ব্লাড প্রেশারও বেড়ে যায়, যে কন্ডিশনটাকে আমরা বলি প্রি একলামশিয়া। ঠিক আছে, প্রি একলামশিয়া হয়। তারপর তাদের ডায়াবেটিস, প্রেগনেন্ট মা জিডিএম নিয়ে আসছে, তার ডায়াবেটিক্সটা অনেক সময় দেখা যায় যে আনকন্ট্রোল হয়ে অনেক সময় ইন্ড অর্গান ফেইলর হয়ে যায়। আমরা তো জানি যে ডায়াবেটিক যাদের থাকে তাদের এক সময় না এক সময় রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, তারপর নিউরোপ্যাথি এগুলো ডেভেলপ করে। তো অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সিতে এগুলো হয়, যদিও রেয়ার তারপরও হতে পারে। তারপর আর কি হয়, এগুলো আমরা তোমাকে বললাম যে প্রেগন্যান্সির সময় হচ্ছে। তাহলে প্রেগন্যান্সির সময় একটা মানে রিকারেন্ট ইউটিআই হচ্ছে, তারপর পলিহাইডামনিয়ন্স হচ্ছে, ক্যান্ডিডিয়াসিস হচ্ছে, প্রি একলামশিয়া হচ্ছে, প্রিটার্ম লেবার হয়ে যায়। এরকম হয় প্রিটার্ম লেবার মানে টার্মের আগে, টার্ম আমরা তোমাদের বললাম যে 37 উইকস, টার্মের আগেও অনেক সময় ডেলিভারি হয়ে যায়, প্রিটার্ম লেবার হয়ে যাচ্ছে। আর প্রেগন্যান্সির সময় কি কি হতে পারে? প্রেগন্যান্সির সময় ডেলিভারির সময় কি কি হতে পারে, দ্যাট ইজ ডিউরিং লেবার। লেবারের সময় কি কি হতে পারে? লেবারের সময় বড় বাচ্চা ডেলিভারি দেখা যায় যে ডেলিভারি হতে সময় বেশি লাগতেছে, যেটাকে আমরা বলি প্রলং লেবার।
অথবা অনেক সময় আটকে যাচ্ছে, ডেলিভারি হচ্ছেই না, দ্যাট ইজ অবস্ট্রাক্টেড লেবার হতে পারে। তারপর আরেকটা কন্ডিশন আছে যেখানে হলো বাচ্চার মাথাটা বের হয়ে যায় কিন্তু বাচ্চার কাঁধটা আটকে থাকে, সেটাকে বলে শোল্ডার ডিস্টোসিয়া। মানে মোটা বাচ্চা তো, বাচ্চার কাঁধের ডায়ামিটার অনেক বেশি, মাথাটা ডেলিভারি হয়ে গেছে কিন্তু কাঁধটা আটকে আছে, এই কন্ডিশনকে আমরা বলি শোল্ডার ডিস্টোসিয়া হওয়ার চান্স বেশি। আরেকটা আমি তোমাদের বললাম যে মোটা বাচ্চা ডেলিভারি করার সময় পেরেনিয়াল অথবা ভ্যাজাইনাল টিয়ার হতে পারে, টিয়ার হতে পারে। আর ডেলিভারির পরে ডেলিভারির সময় আরেকটা কন্ডিশন পিপিএইচ হতে পারে, তাই না? মোটা বাচ্চা পেরিনিয়াল টিয়ার এগুলো আলটিমেটলি কি করবে? পিপিএইচ করবে, ইউটেরাইন অ্যাটনিসিটি করে পিপিএইচ করবে অথবা ট্রমাটিক পিপিএইচ করবে। আর ডেলিভারির পরে কি হয়? ডেলিভারি হয়ে গেছে, সব কমপ্লিট, কি হতে পারে? ইনফেকশন, ডায়াবেটিস, যে কোনো ডায়াবেটিস সেটা প্রেগন্যান্সিতে হোক বা নন প্রেগন্যান্ট ডায়াবেটিস হোক, ইনফেকশনের চান্স কিন্তু অনেক বেশি। তো প্রেগন্যান্সির পরে যদি ইনফেকশন হয়, মানে ডেলিভারির পরে যদি ইনফেকশন হয়, সেটাকে আমরা বলি পিওরপ্যারাল সেপসিস। ঠিক আছে, পিওরপ্যারাল সেপসিস হতে পারে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এই কন্ডিশন গুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই সব কমপ্লিকেশন হয়। আর বাচ্চার মায়ের এইসব কমপ্লিকেশন হয়। আর বাচ্চার কি কি কমপ্লিকেশন হয়? বাচ্চার কমপ্লিকেশনের মধ্যে 1 নাম্বার কমপ্লিকেশন হলো যে, বললামই তোমাদের অনেকবার ঘুরে ফিরে বলা হচ্ছে ম্যাক্রোসোমিয়া। বাচ্চার ওজন যদি 4 কেজির বেশি হয় তাহলে ম্যাক্রোসোমিয়ার বাচ্চা হয়। কেন এরকম ম্যাক্রোসোমিয়া হয়, তাই না? বড় বাচ্চা হয়, এটা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে। তো মায়ের যেহেতু ব্লাড গ্লুকোজ বেশি, তার মানে কি বাচ্চার বডিতেও ব্লাড গ্লুকোজ বেশি, তাই না? বাচ্চার বডিতে যদি ব্লাড গ্লুকোজ বেশি হয়, বাচ্চার বডিতে ব্লাড গ্লুকোজও বেশি, আবার ওইদিকে ইনসুলিনও বেশি। ঠিক আছে, ইনসুলিনও বেশি, ব্লাড গ্লুকোজ বেশি। ইনসুলিন কি করতেছে? বেশি বেশি গ্লুকোজকে সেলের মধ্যে ঢুকাচ্ছে। সেলের মধ্যে ঢুকালে কি হবে? তখন বাচ্চা আস্তে আস্তে ম্যাক্রোসোমিক হয়ে যাবে। তাছাড়া আমরা জানি যে ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, তাই না? ইনসুলিন কি করে? ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করে, এই কারণেও অনেক সময় বাচ্চা মোটা হয়ে যায়। তাহলে বাচ্চার কমপ্লিকেশনের মধ্যে ফার্স্ট কমপ্লিকেশন হলো ম্যাক্রোসোমিক বেবি। সেকেন্ড, বাচ্চার বললাম কনজেনিটাল অ্যানোমালি হয়। যাদের ডায়াবেটিস থাকে তাদের বাচ্চা যদি ডায়াবেটিস কন্ট্রোল না করা হয় তাহলে কিন্তু বিভিন্ন রকম কনজেনিটাল অ্যানোমালি হয়। এর মধ্যে হার্টের কনজেনিটাল অ্যানোমালি যেমন এএসটি, ভিএসটি, তারপর ফ্যালোস টেট্রালজি এগুলো হতে পারে। তারপর স্যাক্রাল অ্যাজেনেসিস হয়, তারপর আম্বিলিকাল আর্টারিতে প্রবলেম হয়, এগুলো নানা রকমের কমপ্লিকেশন হয়। এগুলো তোমরা বইয়ে সুন্দর করে দেখবে যে একটা চার্টের মধ্যে আছে, চার্ট থেকে পড়ে নিবা। তারপর তারপর দেখা যায় যে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে আমরা যদি প্রেগন্যান্সি বেশি কন্টিনিউ করি তাহলে সাডেন আইইউডি হয়ে যায়। সাডেন আইইউডিটা কেন হয়? দেখা যায় যে বাচ্চার যখন হাইপোগ্লাইসেমিয়া হয় তখন গ্লুকোজ কমে গেলে কি হয়? গ্লুকোজের অভাবে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিডটা দেখা যায় যে বাচ্চার মেটাবলিক অ্যাসিডোসিস করে বাচ্চার সাডেন ফিটাল ডেথ হয়ে যায়। এই জন্য একজন জিডিএম এর মা যখন লাস্ট টাইমেস্টারে আসে, ধরো 30 উইকস, 32 উইকস, হ্যাঁ ঠিক আছে, তখন আমরা তাকে ক্লোজ মনিটর করি, তাকে 2 সপ্তাহ পর পর আসতে বলি যে তার ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা, তার বাচ্চা নড়তেছে কিনা, তার ফিটাল হার্ট রেট আমরা দেখি। কারণ কি? কারণ হলো সাডেন আইইউডি হয়ে যেতে পারে। এই কারণে আমরা তাকে এত ক্লোজ মনিটরিং করি যে হঠাৎ করে মা এসে বলবে যে আমার বাচ্চা নড়তেছে না, তারপর দেখা যাবে যে বাচ্চা আইইউডি হয়ে গেছে। ঠিক আছে, এই চান্সটাও অনেক বেশি। আর বাচ্চা হয়ে যাওয়ার পরে কিছু কমপ্লিকেশন হয়, সেটা আমি তোমাদের বললাম যে বার্থ অ্যাসফিক্সিয়া হয়, তারপর নিওন্যাটাল হাইপোগ্লাইসেমিয়া হয়, তারপর রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়, হাইপার বিলিরুবিনেমিয়া হয়, এগুলো হতে পারে নানা রকম কমপ্লিকেশন। ইভেন দেখা গেছে যে ডায়াবেটিস বাচ্চাদের পরবর্তী লাইফে, ঠিক আছে, পরবর্তী লাইফেও কমপ্লিকেশন হয়। যেমন মেটাবলিক সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, যে ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, এরকম কিছু কন্ডিশন ডায়াবেটিস বাচ্চাদের পরবর্তী লাইফে ডেভেলপ করে। মানে ধরো আর্লি এজে জুভেনাইল ডায়াবেটিস, তারপর তোমার হাইপারটেনশন, ওবেসিটি, এগুলো দেখা যায় যে যারা জিডিএম বাচ্চা তাদের পরবর্তী লাইফে এই কন্ডিশন গুলো ডেভেলপ করতে পারে।
তাহলে এই যে এসব কমপ্লিকেশন গুলো ডেভেলপ করতে পারে, এতগুলো কমপ্লিকেশন, তাই না? মা এবং বাচ্চার এই যে এতগুলো কমপ্লিকেশন ডেভেলপ করে বা ডেভেলপ করতে পারে, এর জন্য কিন্তু ডায়াবেটিক্স একটা, যে এর জন্য জিডিএম একটা হাই রিস্ক প্রেগন্যান্সি, ঠিক আছে? জিডিএম একটা হাই রিস্ক প্রেগন্যান্সি, এই জন্য এর ক্লোজ মনিটরিং দরকার। ক্লোজ মনিটরিং না করলে এইসব কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এই তো এখন মোটামুটি এইটুকু। এরপরও তোমরা তোমাদের কনসেপশন ক্লিয়ার করার জন্য বই পড়বা, অবশ্যই বই পড়বা, তত্ত্ব আছে এবং বিভিন্ন বই থেকে নলেজ গ্যাদার করার চেষ্টা করবা, ঠিক আছে? আমি যতটুকু পড়াইছি ততটুকু বুঝতে পারছো কিনা, কিংবা কোনো কোশ্চেন আছে কিনা বলো। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। দেখি কেউ প্রশ্ন করে কিনা ম্যাডাম, দেখি। ম্যাম, ডেলিভারির পরে বেবিকে কি ভিটামিন কে কোনো মানে ইনজেকশন দেওয়া হয়? হ্যাঁ, ভিটামিন কে তো এখন আমরা রুটিনই দিই, তাই না? রুটিনলি দিই, সব বাচ্চাকে দিই ভিটামিন কে ইনজেকশন। দেখবা বাজারে কে 1 mm নামে পাওয়া যায়। এটা বাচ্চা বলে রুল অফ 4, বাচ্চা ডেলিভারি 4 ঘন্টার মধ্যে একটা দেই, 4 দিনের মধ্যে একটা দেই এবং 4 সপ্তাহের মধ্যে একটা দেই। এটা ওরালও দেওয়া যায় এবং ইনজেকশনও দেওয়া যায়, ঠিক আছে? এবং এটা দেওয়ার, এটা কেন দেই আমরা? ভিটামিন কে হলো ইন্টারক্রেনিয়াল আছে। আর পেশেন্ট আছে। ভিটামিন কে ইন্টারক্রেনিয়াল হেমোরেজ প্রিভেন্ট করে, ঠিক আছে? এই জন্য আমরা এখন রুটিনলি সব বাচ্চাকে, নট অনলি ডায়াবেটিক্সেও দেই আমরা, সব বাচ্চাকেই ভিটামিন কে ইনজেকশন অথবা ওরাল দিই। ম্যাডাম, ভিটামিন কে যে ইনজেকশনটা আছে সেটা ওরালি দেওয়ার সময় যে অ্যাম্পুলটা আছে বলে ওটাই ভেঙে খাওয়াই দিতে, এটা কি ঠিক? হ্যাঁ, ওই অ্যাম্পুলটাই তো আমরা খাওয়াই দিই। জি ম্যাম। হ্যাঁ, বলো, আর কোশ্চেন থাকলে বলো। ম্যাডাম, আমাদের 12টায় ক্লাস ছিল, স্যার ফোন দিয়েছিলেন। কি ক্লাস? অর্থোপেডিক্স লেকচার ক্লাস ম্যাডাম। অর্থোপেডিক্স লেকচার ক্লাস। জি। তোমাদের প্রতিদিন কয়টা করে ক্লাস হচ্ছে? প্রতিদিন ম্যাডাম 6টা থেকে, মানে সকাল 8:30 থেকে দুপুর 2টা পর্যন্ত আর কি, একটা না। ক্লাস হয় না প্রতিদিন? জি ম্যাডাম, প্রতিদিনই ক্লাস হয়। আহ, আবার মাঝে মাঝে রাতেও থাকে, যদি সকালে মিস যায় কোনো কারণে একটা, সেটা রাতে হয় অথবা এক্সট্রা রাতে হয় আর কি। আজকে রাতে ক্লাস আছে। ও, আচ্ছা, ঠিক আছে। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম।